রাজ্যের পাহাড়ে আজও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে অভিযোগ তোলেন অনেকে। আজ থেকে প্রায় 43-44 বছর আগে উপজাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং তাদের স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এডিসি গঠন করা হয়েছিল। কিন্তু এত বছর পরও স্বশাসিত টিটিএ এডিসি যখন তার নিজস্ব উন্নয়নে ব্যর্থ, তখন তার সবটা দায় কি কেবল তহবিলের অভাব, নাকি ভেতরে লুকিয়ে আছে সাংগঠনিক দুর্বলতা ও দায়িত্বহীনতা? যে কোনো নির্বাচন ঘনিয়ে এলেই রাজ্যের পাহাড়ে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। আর এই দ্বন্দ্বের মূলে একদিকে রয়েছে জনজাতির দীর্ঘদিনের ঐতিহ্য, ভাষা, ভূমির অধিকারের লড়াই, আর অন্যদিকে রয়েছে ক্ষমতা, তহবিল ও নিয়ন্ত্রণ ঘিরে আধিপত্যের লড়াই। তাই প্রশ্ন ওঠে, এই দ্বন্দ্বের ভেতরে কতটা আদিবাসী উন্নয়নের লক্ষ্য আছে আর কতটা রাজনৈতিক ক্ষমতা দখলের উচ্চাকাঙ্ক্ষা আছে? বর্তমানে পাহাড়ের দুই শাসক শরিকের সংঘাত ও সংঘর্ষের মূল কারণ কি নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি আগামী দিনের মঞ্চ তৈরি করার কৌশল? উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হলেও পাহাড়ে বাস্তবিকই উন্নয়ন হয়েছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পাহাড়ের রাজনৈতিক উত্তেজনার সামগ্রিক মূল্যায়ন করতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব। সঞ্জীববাবু, স্বাগত আপনাকে। সঞ্জীববাবু, এই যে বর্তমানে পাহাড়ে দুই শাসক শরিকের সংঘাত ও সংঘর্ষের মূল কারণটা কি নিছক মানে একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি আগামী দিনের জন্য একটা মঞ্চ তৈরি করার একটা কৌশলগত অবস্থান? মানে পাহাড় আবার উত্তপ্ত হয়ে উঠছে কেন, কি মনে করেন? দেখুন, পাহাড় আবার উত্তপ্ত হয়ে উঠছে, পাহাড় উত্তপ্ত হয়ে ওঠা ব্যাপারটা দুই দিক থেকে দেখা যেতে পারে। এক নম্বর হচ্ছে, পাহাড় কেন সমতল সবই কোনো না কোনো সময় উত্তপ্ত হতে পারে। যেমন আমরা দেখেছি একটা নির্বাচন এলেই উত্তাপ হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা রাজনৈতিক উত্তাপ। আরেক ধরনের একটা উত্তাপ হয় আমরা এই রাজ্যে দেখেছি যখন সন্ত্রাসবাদের উত্তাপ। যখন সন্ত্রাসবাদীরা ছিল, সেটা মানে আমাদের প্রচলিত রাজনীতির বাইরে একটা শক্তি এসে নানাভাবে করত। তো এখন যে রাজ্যের পরিস্থিতি, তাতে সেই সন্ত্রাসবাদীরা এখনো মঞ্চে নেই, তারা অনেক আগে হয়ে গেছে। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, সেখানে কি আবার কেউ সন্ত্রাস ফিরিয়ে আনার মতো কোন রকম পরিস্থিতি হচ্ছে কিনা, ষড়যন্ত্র হচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। অন্যদিকে এখন যে পাহাড়ে যে রাজনীতির মানে উত্তাপ দেখা যাচ্ছে, এই গত 3-4 দিনে আমরা যেই ঘটনাগুলি দেখলাম, তাতে একটা জিনিস হচ্ছে, এতদিন মানে পাহাড়ে বেশ কিছুদিন যাবতীয় একটা গত নির্বাচনের সময় আমরা দেখছি যে ত্রিপুরা মথা তাদের একটা ধারণা হয়ে গেছিল যে পাহাড় তাদের একাধিপত্য, সেখানে দ্বিতীয় কোনো শক্তি থাকতে পারবে না। এবং আগেও দেখেছি, কিছুদিন আগেও আমরা দেখেছি, যখন বিজেপি খুমুলুঙে তাদের দলীয় অফিসটা করতে গেছে, অফিস ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে একটাই মেসেজ ছিল যে পাহাড়ে তোমরা অন্য কেউ আসতে পারবে না, এটা আমাদের। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে বিজেপি দল নিজেদের শক্তিটাকে ধীরে ধীরে তারা একটা বুঝতে পারছে যে ত্রিপুরা মথা বা এই প্রদ্যুৎ বিক্রম কিশোরের উপর পুরোপুরি নির্ভর করে থাকলে সেটা খুব একটা দলের জন্য খুব একটা নিরাপদ বিষয় নয়, এবং তারা লম্বা সময়ের জন্য একটা নিরাপদ অবস্থানে থাকতে পারবে না বিজেপি যদি এই পরিস্থিতি। কেননা ইতিমধ্যে দেখা গেছে যে ত্রিপুরা মথা রাজ্য সরকারের শরিকও হয়েছে, কিন্তু হলেও তারা সবসময় চাইছে যে তাদের শক্তিটাকে কাজে লাগিয়ে নিজেদের কিছু দাবি দেওয়া আদায় করে, নিজে কিছু আদায় করে নেওয়ার একটা কৌশল নেওয়া হচ্ছে। এটা বিজেপি দীর্ঘদিন সহ্য করতে পারেনি। প্রথম যেটাকে তারা উপেক্ষা করেছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বিজেপি তার নিজেকে শক্তি দেখানোর জন্য সচেষ্ট হয়েছে। এখন পাহাড়ের শক্তি, বিজেপি পাহাড়ে নিজের তার সংগঠন বৃদ্ধি করছে বলেই কি
এই ধরনের সংঘর্ষ সামনে আসছে? হ্যাঁ, সেইটাই তো বলতে চাইছি আমি, যে এই বিজেপি যে সংগঠন করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, বিভিন্ন জায়গায় ইয়ে করেছে, তারা আগামী 9 আগস্ট 9 তারিখে একটা সমাবেশ ডেকেছে আগরতলায়। সেটা মূলত একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, যে এডিসি ইলেকশন আগে নিজেদের শক্তি প্রদর্শন, এবং সেই শক্তি প্রদর্শন করতে গেলে পাহাড়ে তাকে তার সাংগঠনিক পরিধি বাড়াতে হবে, এবং সেই প্রয়াসটা চালাতে গিয়েই এই সংঘর্ষগুলি এসেছে। তবে এখন যে বিজেপির যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, গতকালকেও বিজেপি পার্টি অফিসে আমরা খবর জানতে পেরেছি যে তাদের একটা সাংগঠনিক বৈঠক গেছে, মিটিংয়ে, সেই মিটিংয়েও তারা সমগ্র রাজ্যে কিভাবে দলের সাংগঠনিক তৎপরতা চলছে তার একটা বিশ্লেষণ করেছেন তারা, এবং আগামী এই কয়েকদিনে যেন সেই যে জায়গায় ঘাটতি আছে সেগুলি, এই যে একটা সাংগঠনিক প্রক্রিয়া বিজেপি চালিয়ে যাচ্ছে, এইটা বিজেপির দিক থেকে একটা মানে আমরা আগে এতটা সেভাবে দেখিনি। এবার যেটা দেখেছি যে পাহাড়ে নিয়ে তারা এতটা একটা খুব প্রোঅ্যাক্টিভ একটা স্ট্যান্ড নিয়েছে, তারা আগে থেকে যেন ইয়ে না হয় সেই দিকে লক্ষ্য রেখে বিজেপি স্ট্যান্ড নিয়েছে। এখন তো ত্রিপুরামথাও কিন্তু যে একটা স্ট্যান্ড, তারা প্রোঅ্যাক্টিভ হয়ে এডিসি নির্বাচনের আগে প্রোঅ্যাক্টিভ হয়ে স্ট্যান্ড নিয়েছে বলে অনেকেই মনে করছেন। অনেকেই বলছেন যে এই যে এডিসি নির্বাচন, এটা সেমিফাইনাল, বা এখন আলটিমেটলি ত্রিপুরামথার পাখির চোখ 2028-এ, এবং 2028কে সামনে রেখেই গোটা এডিসি দখল করতে চাইছে ত্রিপুরামথা। এবং তার জন্যই এই যে আপনি যে সংঘর্ষ আসামবাড়িতে দেখলো রাজ্যবাসী, আসামবাড়ির আগেও কিন্তু এই ধরনের সংঘর্ষ আরো দেখা গেছে। চরিলামুখী দিয়ে মন কি বাত অনুষ্ঠানে কিন্তু এই ধরনের সংঘর্ষ হয়েছে। খুমলুঙ্গে আপনি বলছিলেন, এছাড়াও জম্পুজলা হোক, মান্দাই হোক, বিভিন্ন জায়গায় কিন্তু দুই শরিক দলের এই সংঘর্ষ দেখেছে। এখন তাহলে এই যখন সংঘর্ষ যখন হচ্ছে, তাহলে শরিক দলের সংঘর্ষ যখন হচ্ছে, তখন বার্তা কি যাচ্ছে জনজাতিদের মধ্যে? কি বার্তা যাচ্ছে? বার্তা এটা যদি আমরা জোট হিসেবে দেখি তাহলে তো এক ধরনের বার্তা, কিন্তু রাজনৈতিক দল হিসেবে প্রতিটা দলেরই নিজস্ব একটা অবস্থান থাকে। এই ক্ষেত্রেও দুই দলই তাদের অবস্থান নিয়ে চলছে। এখানে একটা পরিস্থিতিটা একটু অন্যরকম। রাজ্য সরকারে বিজেপি আর মথা শরিক হয়েছে, কিন্তু জেলা এডিসিতে এখনো কিন্তু তেমন কোনো জোট হয়নি। সেখানে এডিসিতে এককভাবে মথা রাজত্ব করছে, এবং সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনে কি অ্যালায়েন্স হবে কি হবে না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। সেটা তো কোটি টাকার প্রশ্ন। হ্যাঁ, সেই সিদ্ধান্ত নেই। এখন অ্যালায়েন্স করাটা মথার পক্ষে খুবই কঠিন, কেননা গত বছর তারা সবগুলো আসনে কন্টেস্ট করে করেছে। এখন যদি তাদের অর্ধেক বা এমন কিছু ভালো সংখ্যা আসন ছেড়ে দিতে হয়, তাহলে দলের পক্ষে তাদের সংগঠন ধরে রাখাই কঠিন হবে। এই যে একটা উভয় সংকট এসে পড়েছে মাথার সামনে, এতে একটা সিদ্ধান্ত ভিন্নতাও তাদের মধ্যে কাজ করছে। তারা কোন দিকে যাবে এবং এ করবে। আমরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে কিন্তু দেখেছি যে ইয়েতে গত বছর সেখানে যে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে বিভিন্ন আসনে। এমনই ত্রিপুরামথা লড়াই করছে, বিজেপি লড়াই করছে, বিরোধী দল সেটা হয়েছে। এখন কিন্তু এডিসির ক্ষেত্রে চিত্রটা তো অন্যরকম হওয়ার কথা। ওইখানে তো পঞ্চায়েতে অনেক আসন কিছু কিছু জায়গাতে এরকম হয়েছে, বেশিরভাগ জায়গাতেই সমঝোতা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থেকেছিল। কিন্তু এইটার ক্ষেত্রে তো মানে সীমিত সংখ্যক আসন, এই 28টা আসনের মধ্যেই লড়াই হবে। 28টা আসনের মধ্যে কে কটা ছাড়বে কটা রাখবে সে নিয়ে কোটি টাকার প্রশ্ন। সেইখানে একটা দ্বন্দ্ব এসে যাচ্ছে দুই পক্ষের মধ্যে। এই দ্বন্দ্ব থেকে দলকে বের করে আনাটা প্রদ্যুৎ কিশোরের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেননা অনেকে কিন্তু এটাও প্রশ্ন করছেন যে প্রদ্যুৎ কিশোরের আদৌ কি মানে দলের কর্মী সমর্থকরা বা বিশেষ করে দলের একাংশ নেতৃত্বের উপর প্রদ্যুৎ কিশোর দেববর্মার সেই সঠিক কন্ট্রোলটা আছে কিনা এই মুহূর্তে, এটা আপনারা কিভাবে দেখছেন? এই সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পর এই বিষয়টা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। কেননা আমরা দেখেছি যে এই গত 7 জুলাই বোধহয় রঞ্জিত দেববর্মা আগরতলা শহরে একটা মিছিল করলেন, অরাজনৈতিক মিছিল বলে।
অথচ সেখানে রঞ্জিত দেববর্মা তো একজন ব্যক্তি সেখানে সামনে এসেছেন, এবং রঞ্জিত দেববর্মার দাবিও ছিল যেটা মথার দাবির সঙ্গে ঠিক মানানসই হয় না। সেই যে পরিস্থিতিটা, এইটা প্রদ্যুৎ বাবুর কতটা কন্ট্রোলে থাকলে পূর্ণ নিয়ন্ত্রণের থেকে ব্যাপারটা হয়েছে এমন ভাবার কোনো কারণ নেই। এটার মধ্যে একটু সংশয় থেকেই যাচ্ছে। ফলে প্রদ্যুৎ কিশোরের নিয়ন্ত্রণ যে পুরো মাত্রায় রয়েছে এটা বলার কোনো উপায় নেই। এখন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার তত্ত্ব ও বাস্তবতা কি মানে একসাথে হাঁটছে? মানে সংঘর্ষের রাজনীতি কি তার ব্যর্থ নেতৃত্বের প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে না? কারণ এই জায়গাতে অনেকেই বলছেন এটা ওনার ব্যর্থ নেতৃত্বের প্রতিচ্ছবি। এইটাই প্রদ্যুৎ কিশোর যেই জিনিসটাকে বারবার দেখিয়ে এসছে এতদিন, যে তিপ্রাসা অ্যাকর্ড, সেইটা কিন্তু একটা আসলে অত্যন্ত ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে এটা উনি, কেননা তিপ্রাসা অ্যাকর্ড যেটা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু কিছুই নেই। সেই যে চার্টারটা, এটার মধ্যে এমন কিছু নেই যে এইটা করব ওইটা করব। সেখানে শুধু আছে যে ত্রিপুরা মথা আন্দোলন করতে পারবে না, তার অধিকারের জন্য আন্দোলন করতে পারবে না, কিছু কিছু অধিকারের কথা বলা আছে, তাদের সুযোগ সুবিধা কথা বলা আছে। সুযোগ সুবিধা তো চাইলেই তারা এটা নিশ্চয়ই পাবে এবং পাচ্ছেও। সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে, তারপরে তাদের হাতে জেলা পরিষদ রয়েছে, এডিসির মাধ্যমে তারা বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করতে পারে। সেই ক্ষেত্রে এইটা মানে যে এই যে তিপ্রাসা অ্যাকর্ডটা, এইটার যে মূল স্পিরিটটা কি, কোথায় এটা কি দাবিটা, যে জনগণের কাছে ত্রিপুরা মথা সেটা সঠিকভাবে নিয়ে যেতে পারেনি বলতে এর মধ্যে বলার মতো কিছু নেই, যার ফলে প্রদ্যুৎ কিশোর যে এতদিন এইটা ত্রিপুরা অ্যাকর্ড একটা স্লোগান শুধু রেখেছে, সেইটা আজকে ব্যাকফায়ার করতে শুরু করেছে। ওকে, তাহলে এখন মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, এখন যে ঘুরিয়ে প্রশ্ন করতে শুরু করেছে, এবং পাশাপাশি যখন এডিসি উন্নয়নের কথা বলা হয়, 5 বছর হয়ে গেল এডিসিতে কি উন্নয়ন হয়েছে? এখন এডিসি উন্নয়ন কি শুধুই মানে রাজনৈতিক চর্চা, নাকি আদৌ উন্নয়ন হওয়ার কোনো জায়গা ছিল যেটা সত্যিকারের তহবিলের অভাবে উন্নয়ন হয়নি? কারণ বারবার বলা হয় যে তহবিল নেই, তহবিল ডাইরেক্ট ফান্ডিং এর কথা বারবার বলা হয়। এটা ফান্ডিং, আর্থিক সংকট তো সবারই থাকে, কিন্তু এডিসির যে একেবারে আর্থিক সংকট, তার যেটা পাওনা সেটা তো পাচ্ছেই। মুখ্যমন্ত্রী সেদিনও বলেছেন যে তাদের যা যা পাওনা সবই তাদের দেওয়া হয়েছে। এই জায়গায় তারা সেইটাকে কর্মসূচিটাকে রূপায়ণ করতে গিয়ে এডিসির যে ব্যর্থতা, এটা তো যে কোনো লোক চোখে মেনলি দেখতে পাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের কাছে আরেকটা বিভ্রান্তি যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে, 5 বছর আগে তুমি বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছো, আর এখন তুমি বিজেপির সঙ্গে গিয়ে অ্যালায়েন্সও করছো। এই যে সংঘর্ষ বিজেপির সঙ্গে, এই দ্বিমুখী ব্যাপারটা, এটা মানুষ ঠিক বুঝে উঠতে পারছে না। এর ফলে পাহাড়ে একটা চরম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ত্রিপুরা মথার নেতারা, কর্মীরা কোনো গ্রহণযোগ্য উত্তর তারা দিতে পারছেন না মানুষের বিভিন্ন প্রশ্নের। এইখানে ত্রিপুরা মথা একটা খুব জটিল পরিস্থিতিতে পড়ে গেছে, এবং বিজেপি নিজেদের সাংগঠনিক তৎপরতা শুরু করার ফলে তারা আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় দল বদলের বেশ কিছু ঘটনা ঘটেছে। এটা আগামী যত নির্বাচন এগিয়ে আসবে এইগুলি হয়তো আরো বাড়বে, এবং বিজেপি নেতারা বললাম তো কালকেও যে রিভিউ মিটিং তারা করেছেন, সেখানেও তারা বলেছেন যে এই সাংগঠনিক প্রক্রিয়াটাকে আরো অনেক গুণ বাড়াতে হবে, তারা এটার উপর গুরুত্ব দিচ্ছেন। ফলে আগামী দিনে এই ডিসি নির্বাচনের আগ পর্যন্ত একটা বড় যেটা বলছে যে উত্তাপের কথা, উত্তাপ একটা থাকবেই, এটা ধরে নেওয়া যেতে পারে। মানে এখানে তাহলে মথায় একটা বড়সড় ভাঙন লক্ষ্য করা যাচ্ছে, মানে এখন মথার সমর্থকরা অন্য মানে বড় শরিক দলে আবার আশ্রয় নেওয়ার একটা বড় চান্স দেখা যাচ্ছে কি? ইদানিং বিভিন্ন জায়গায় কিছু কিছু ঘটনা ঘটেছে, তবে এটাকে একেবারে বড়সড় ভাঙন বলার কোনো সুযোগ নেই এখনো। তবে এই ছোট ছোট যে ঘটনাগুলি ঘটেছে, এটিকেও কিছুটা ইঙ্গিত বহন করে, সেই ইঙ্গিত বহন করে, এবং বিজেপিও যে পাল্টা সংগঠন করার একটা উদ্যোগ নিয়েছে, যেটা আগে অনুপস্থিত ছিল, সেটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবং এটাতে আগামী দিনে পাহাড়ে ত্রিপুরা মথার
একাধিপত্য যে থাকছে না, এটা একটা নিশ্চিত করেই বলা চলে। বিজেপি যখন ত্রিপুরা রাজ্যে তার কর্মসূচি করতে শুরু করে, ইভেন কি বাম আমলেও, তখনও পাহাড়ে বিজেপি যেভাবে সংগঠন করেছে, তিপ্রামথার প্রেজেন্সের পর বিজেপি সংগঠনটা অনেকটাই কমে গেছিল বলে অনেকেই মনে করেন। তিপ্রামথার উত্থানের পর সেখানে বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে এসেছিল, কিন্তু এখন কি বিজেপি তার সেই হারানো জমিটা তিপ্রামথা থেকেও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলছেন? বিজেপির যে পাহাড়ে একেবারেই উপস্থিতি ছিল না এমন নয়, কেননা আমরা যদি 2021 সালে এডিসি নির্বাচনটা দেখি, সেই নির্বাচনে 28টি আসনের মধ্যে 18টি পেয়ে ত্রিপুরামথা সংখ্যাগরিষ্ঠতা হয়েছে, কিন্তু বিজেপিও কিন্তু 10টি আসনে জয়ী হয়েছে। ফলে এটা একেবারে পাহাড়ে বিজেপির উপস্থিতি ছিল না এমন বলার কোনো কারণ নেই। তবে এর পরবর্তী সময়ে তাদের সাংগঠনিক তৎপরতা কিছুটা ঘাটতি দেখা গেছে বলে দেখা গেছে, এটা সেইভাবে ছিল না। সেই ঘাটতিটা পূরণের জন্য এখন তারা আবার নতুন করে উদ্যমী হয়েছে, উদ্যোগ নিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় পাহাড় সভা করছেন এবং বিভিন্ন জায়গায় মিছিল করছেন। এই যে পাহাড়ে যে সংঘর্ষটা, এই যে বা আপনি বিভিন্ন জায়গা বলুন, সম্প্রতি যে রাজসামবাড়িতে হয়ে গেল, এর আগে চরিলাম বলুন বা খুমলুং বলুন, এখন ত্রিপুরার পাহাড়ে দুই শরিকের যে রাজনৈতিক সংঘর্ষ, এতে বিজেপির যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দর্শনে মানে একটা সেটাকে একটা ব্যর্থতা বলে মনে করছেন অনেকেই আসলে বলছেন যে যখন দিল্লিতে কোনো আলোচনা হয় তখনই এই ধরনের সংঘর্ষ বাড়ে পাহাড়ে। কি মনে করেন? না, দিল্লিতে আলোচনা হয়, সংঘর্ষ বাড়ে, এটা যেমন একটা ব্যাপার কি, যদিও আমরা এখানে পাহাড়ের আলোচনা করছি, তাহলে পাহাড় বা ইয়ে হোক, যে রাজ্যে হোক, একটা যে সর্বভারতীয় যে রাজনীতি, তার থেকে কোনোটাই বিচ্ছিন্ন নয়। আচ্ছা, এইখানে পাহাড়ে যারা আজকে মথার সঙ্গে থেকে এতদিন ইয়ে করেছেন, তারাও আজকে দেখতে পাচ্ছেন যে এই যে একটা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির মতো একটা বড় দল, যারা কেন্দ্রে ক্ষমতায় আছে, রাজ্যে ক্ষমতায় আছে, এই দল যে উন্নয়ন কর্মসূচি নিয়ে আসতে পারবে, এটা ত্রিপুরামথা আছে কিনা। আর তাছাড়া ত্রিপুরামথা যতটা আছে, তারা তার মধ্যেও তেমন কিছু যে উল্লেখযোগ্য কিছু দেখাতে পেরেছেন, এখন পর্যন্ত তেমন কিছু নেই। উল্লেখ করার মতো উন্নয়ন এডিসির তরফ থেকে এখনো দেখা যায়নি। ফলে মানুষের মধ্যে একটা হতাশার ভাব তো অবশ্যই আছে, থাকবেই এই পরিস্থিতিতে, এবং তার ফলে তার এই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিভিন্ন জায়গায় মথা দলবদল হচ্ছে এবং বিজেপি বিভিন্ন জায়গায় যেখানে আক্রমণ হচ্ছে, আবার বিজেপি পাল্টাও কোনো জায়গাতে রুখে দাঁড়াচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে একটা একতরফা আর থাকছে না পাহাড়ের রাজনীতি। ওকে, এখন ত্রিপুরামথা এবং বিজেপির এই যে সংঘাত, এই সংঘাতের মধ্যে তৃতীয় শরিক কোথায় দাঁড়িয়ে আছে? মানে আইপিএফটি কোথায় অবস্থান করছে? তৃতীয় শরিক আইপিএফটিও মানে এইটা সাধারণত যেটা হয়, দেখা যায় যে যখন দুইটা বড় দল থাকে, তৃতীয়টা একটু চাপেই থাকে। আইপিএফটি যদিও তারা বিভিন্ন জায়গায় চেষ্টা, তাদের তৎপরতা আছে, তারা নেই এমন না, তারা এর মধ্যে গিয়ে নির্বাচন কমিশনও দেখা করে এসেছে। আজকেও তারা জানিয়েছে যে তারা তাদের সাংগঠনিক কাজ চালাচ্ছে, তাদের বসে নেই, তারা তাদের দাবি এখনো দাবি অনড় রয়েছে। হলেও ওই যেটা হয়, দুইটা বড় ইয়ের মধ্যে পরে তারা একটু চাপেই আছে। ফলে এডিসি নির্বাচনে এখন এই দুই দলের সংঘাতের মধ্যে আইপিএফটি কোন ধরনের সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখছেন কি, বা বিরোধী দলের সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা? এইটা একটা জিনিস হচ্ছে, শরিক হিসাবে আইপিএফটির সঙ্গে মথার আর বিজেপির শরিক অনেক দিন ধরে, 18 নির্বাচনের সময় তারা শরিক থেকেছে পরবর্তী সময়ে। ফলে বিজেপির কাছে এর যে একটা মূল্য অবশ্যই থাকবে, বিজেপি একে উপেক্ষা করতে পারবে না। পক্ষান্তরে ত্রিপুরামথার সঙ্গে তার যে অ্যালায়েন্স বা সমঝোতা, এটাও খুব বেশি দিনের নয়। সেইখানে হলেও সে দেখা যাচ্ছে যে শরিক হয়ে হলেও সে পাহাড়ে বিজেপিকে সংগঠনে বাধা দিয়ে গেছে। ফলে বিজেপিকে এই জায়গায় দ্বিতীয় চিন্তা নিশ্চয়ই করতে হবে, এবং সেই ক্ষেত্রে মথার সঙ্গে যদি দূরত্বটা বাড়ে, তাইলে আইপিএফটি নিশ্চিতভাবেই একটা সুবিধা পাবে, এক্সট্রা সুবিধা পাবে, এরকম একটা সম্ভাবনার লক্ষণ তো আমরা দেখতেই পাচ্ছি। এবং
আইপিএফটিও খুব সিনসিয়ারলি এই পরিস্থিতিটার জন্যই তারা অপেক্ষায় আছে বলে মনে হয়। বিরোধী শিবিরের কি অবস্থান মনে করছেন এই সংঘাতের মধ্যে? তারা কি ধরনের সুবিধা পেতে পারে? বিরোধীদের মধ্যে মানে প্রধান বিরোধী দল সিপিএম এর বা জিএমপির কি অবস্থা হতে পারে এই মুহূর্তে? জিএমপি একসময় তো পাহাড়ে একাধিপত্যই ছিল বলা যায়, কিন্তু সেই জিএমপি যেটা হয়ে গেছে, তারা 13, 14, 15 সালের পর থেকেই তাদের মধ্যে একটা ইয়ে গেছে। আমি 2013 সালে সভাপতি হাতে প্রবন্ধ লেগেই বলেছিলাম যে বিজেপি সিপিএম এর যুব সম্প্রদায়ের মধ্যে তার প্রভাবটা কমে আসছে, এবং 18 সালে তার প্রতিফলন আমরা দেখেছি। তাই যুবকদের মধ্যে যে মার্ক্সবাদের যে বার্তাটা নিয়ে যাওয়া, ওরা প্রথমে একসময় আলোড়ন সৃষ্টি করেছিল, সেই বার্তাটা এখন আর সে আগের মতো কার্যকরী হচ্ছে না। এইটাকে নতুন করে সময়োপযোগী করে কিভাবে সামনে তুলে আনা যায়, বিজেপি যে সিপিএমকে সেটা ভাবতে হবে। তারা নেতৃত্বরা নিশ্চয়ই ভাবছেন সেই বিষয়টা। তারা, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারাও সাংগঠনিক একটা তৎপরতা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত যে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি যেটা দেখেছি, তাতে পাহাড়ে সিপিএম এখনো সেইভাবে একটা উল্লেখযোগ্য অবস্থান নিতে পারেনি। তবে নির্বাচনে তো আরো কিছু সময় আছে, তারপর দেখা যাক কতটা নিতে পারে, কতটা। এখন অব্দি যা পরিস্থিতি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, শেষ প্রশ্ন, এখন অব্দি যে পরিস্থিতি দেখছেন, তাহলে কি আমরা আগামী এডিসি নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী কি দুই শরিক দলের শাসক শরিকের মধ্যেই দেখছি? তাহলে এখন পর্যন্ত এই দুই শরিকের মধ্যে সীমাবদ্ধ আছে। তবে বললাম তো যে সিপিএম বসে নেই, বা আইপিএফটি থাকবেই তাদের সঙ্গে, আর সিপিএমও বসে নেই। এইদিকে কংগ্রেসও আজকে তারা ঘোষণা করেছে তারা 9 তারিখ ইয়ে করবে, তারাও পাহাড়ে ব্যাপক কর্মসূচি নিয়েছে হাতে। এখন কতটা এগোতে পারে তার দিকেও নজর রাখতে হবে। ফলে বিরোধী শিবিরও একটা কিছুটা ভাগাভাগির মধ্যে আছে। যে সংঘাত বা সংঘর্ষ আমরা দেখছি, আগামী দিনে নির্বাচন যত ঘনিয়ে আসবে, সেটা কি আরেকটু বৃদ্ধি পাবে বলে মনে করেন, নাকি এই ধরনের ছোটখাটো সংঘাত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে? মানে ট্রেন্ড কি বলছে? নির্বাচন সামনে এলে একটু সংঘাত সংঘর্ষ, এটা তো আমরা সবসময় দেখেছি হয়। সেরকম যে কিছু হবে না তা বলা যায় না। তবে আমাদের রাজ্যে তো নির্বাচন একটা শান্তিপূর্ণ হওয়ার একটা ঐতিহ্য রয়েছে, এইটা এবারও রক্ষিত হবে, এটা তো সকলেই প্রত্যাশা করেন, এবং আমরা আশা করব সব দলের নেতৃত্ব এবং কর্মীরা সেই ব্যাপারে সচেতন থাকবেন। এই প্রত্যাশা আমরা নিশ্চয়ই করতে পারি। রাজনীতি হোক, তবে রাজনীতিক সন্ত্রাস যেন না হয়। অসংখ্য ধন্যবাদ সঞ্জীববাবু আজ সঙ্গে থাকার জন্য। খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আছে আপনি অংশগ্রহণ করলেন এবং আলোকপাত করলেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ত্রিপুরার পাহাড়ের রাজনীতির উন্নয়ন ইস্যুতে তার দাবির প্রতিফলন। ত্রিপুরামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ও বিজেপির উন্নয়নমুখী নীতির মধ্যে এই টানাপোড়েন পাহাড়ের রাজনীতিকে আরো গভীরভাবে প্রভাবিত করছে। যেখানে ত্রিপুরামথা উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতি অধিকারের প্রশ্ন তুলছে, সেখানে বিজেপি পাহাড়কে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে উন্নয়ন ও স্থিতিশীলতার মাধ্যমে সংযুক্ত রাখতে চায়। কিন্তু ক্রমাগত রাজনৈতিক উত্তেজনা এবং মাঠ পর্যায়ে সংঘর্ষ পাহাড়ের রাজনৈতিক মেরুকরণ তীব্র করছে। শেষ পর্যন্ত পাহাড়ের রাজনীতি কোন পথে যাবে তা নির্ভর করছে সংলাপ না সংঘাত, সহযোগিতা না প্রতিরোধ, কোন পথকে নেতারা বেছে নেন তার উপর। তাই আমরা নজর রাখছি পাহাড়ের সব খবরে। আর আপনারা দেশ দুনিয়ার সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।